এনইসির বৈঠকে আগামী অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার রেকর্ড এডিপি অনুমোদন। কর্মসংস্থান ভিত্তিক প্রকল্পে অগ্রাধিকার সরকারের। এডিপির বড় অংশ ঋণ নির্ভর, বাস্তবায়ন নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে বিশেষ সুবিধার বিষয়ে সতর্কতা। রাজনৈতিক দলগুলোর সহায়তা ছাড়া রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন অসম্ভব বলেছেন সিইসি। সুষ্ঠু ভোটের সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ মে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগের সরকারে রেখে যাওয়া অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও আসছে অর্থ বছরে বিএনপি সরকার উন্নয়ন বরাদ্দ বাড়াচ্ছে প্রায় ১ লাখ কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসির সভায় ৩ লাখ কোটি টাকার নতুন এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রাধান্য দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। আর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছে, ভঙ্গুর অর্থনীতি থেকে বের হবার চেষ্টা করছে সরকার। প্রকল্প গ্রহণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার ও জনগণকে দেয়া প্রতিশ্রুতি। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি সরকার। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এনএসি সভায় অনুমোদন পায় আসছে অর্থ বছরের উন্নয়ন বরাদ্দ, আর এটি অন্তর্ভুক্ত হবে জাতীয় বাজেটে। সভা শেষে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, এডিপির মধ্যে দেশজ উৎস থেকে দেওয়া হবে ১,৯০,০০০ কোটি টাকা। বাকি ১,১০,০০০ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে। আর নতুন প্রকল্প গ্রহণে কর্মসংস্থান বাড়ানো দেওয়া হচ্ছে অগ্রাধিকার। বিগত নির্বাচনে আমাদের যে ম্যানিফেস্টো এবং সার্বিক পরিকল্পনার একটি প্রতিফলন এখানে ঘটানো হয়েছে। যেহেতু আমরা সেই প্রতিশ্রুতির উপর নির্বাচনী জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, সেটার একটা প্রতিফলন এখানে আসছে। প্রেক্ষাপটটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশল। এডিপি উচ্চাভিলাষী কিনা এমন প্রশ্নের উত্তর দেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। বলেন, আকাঙ্ক্ষা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। উচ্চবিলাস তো থাকতে হবে। উচ্চবিলাস না থাকলে, আকাঙ্ক্ষা যদি বেশি না হয়, উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। আর বিশেষ করে বিগত দিনের দেশ যতটুকু পিছিয়েছে, সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। নতুন এডিপিতে প্রকল্পের সংখ্যা ১,১০৫টি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো উন্নয়ন খরচ সহ সার্বিক এডিপির আকার ৩,০৮,৯২৫ কোটি টাকা ধরা হয়েছে। নতুন প্রকল্প সেগুলোকে সীমা নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এই সময় বাড়ানোর কোনো সুযোগ নাই। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সরকারের প্রথম বাজেট বেশ উচ্চাভিলাষী হবে, এমনটাই মনে করছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। রাজধানীতে প্রাক বাজেট আলোচনায় সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বড় অংশকে ঋণ নির্ভর আখ্যায়িত করে এর বাস্তবায়ন নিয়ে বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করেছেন। বলছেন, রাজস্ব আহরণের টার্গেট পূরণ না হওয়ায় সরকারের ঋণ নির্ভরতা বাড়ছে। এজন্য বাস্তবসম্মত বাজেটের নিশ্চয়তা চান তারা। বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়েও সতর্ক করেন অর্থনীতি বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। নতুন সরকারের পক্ষ থেকে আগামী ১১ জুন প্রায় ৯,৩০,০০০ কোটি টাকার বাজেট সংসদে উত্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু টাকার অঙ্কে বড় নয়, নতুন বাজেটের বেশিরভাগ লক্ষ্যই উচ্চাভিলাষী বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। আমরা ঋণ পাচ্ছি না, আগামী দিনের ঋণ। বাজেট নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিকদের প্রত্যাশা শীর্ষক সিপিডির আলোচনায় গবেষকরা বলেন, এবারের বাজেটে সরকার ৬,৯৫,০০০ কোটি টাকার রাজস্ব আয়ের টার্গেট ঠিক করেছে। এর মধ্যে ১,৩০,০০০ কোটি টাকা ঘাটতির আশঙ্কা তাদের। এই পরিস্থিতির ভিতরে তাহলে যদি শর্টফল হয়, আমার ধারণা যে এটা প্রায় ১,৩০,০০০-৪০,০০০ কোটি টাকার মতো একটা শর্টফল হবে, তখন আমাদের কাছে প্রধান প্রশ্ন হবে হলো এই
সম্পদটা যদি না থাকে তাহলে ব্যয়ে কোথায় কাটছাট হবে। এ সময় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিরও সমালোচনা করেন আলোচকরা। সরকারের উন্নয়ন কর্মসূচির বড় অংশ ঋণ নির্ভর হওয়ায় বাস্তবায়ন নিয়ে শঙ্কা আলোচকদের। আপনি যে বাজেটটা করছেন এটা আসলেই বাস্তবসম্মত হচ্ছে, নাকি আপনি অলৌকিক একটি প্রাক্কলন করে, অর্থের প্রাক্কলন করে তার উপরে আপনি ব্যয় কাঠামো দাঁড় করাবেন এবং পরবর্তীতে এটা যদি না মেলানো যায় তাহলে তখন রাতের বেলা টাকা ছাপিয়ে আবার মূল্যস্ফীতিকে বাড়াবেন। অর্থাৎ এই বাজেটের ফলে মূল্যস্ফীতিকে স্থিতিশীল করা যাবে, এই বাজেটের ফলে বিনিয়োগ বাড়বে, সুদের হার কমবে, এই বাজেটের ফলে আপনার কর্মসংস্থান হবে যুব সম্প্রদায়ের এবং একই রকমভাবে জনকল্যাণের কাজগুলো হবে, এই নিশ্চয়তা প্রত্যেকেই এইখানে চাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্য সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দেন অর্থনীতি বিশ্লেষকরা। আমার মনে হয় যে আমাদের নীতি নির্ধারকরা একটু চিন্তা ভাবনা করে এইসব বিষয়ে একটু পর্যালোচনা করবেন। সমাজ কল্যাণমন্ত্রী জানান, নতুন বাজেটে সরকার পিছিয়ে পড়া দরিদ্র মানুষের উন্নয়নকে বেশি প্রাধান্য দেবে। খুবই হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত আর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, আমরা তাদের ব্যাপারেও কনসার্ন, কিন্তু আমাদের যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম বা সামাজিক দায়বদ্ধতা থেকে এই গ্রুপ অফ পিপুলকে কিভাবে আরেকটু ভালো থাকার ব্যবস্থা করা যায়, তাদেরকে এডুকেশন দিয়ে, স্কিল দিয়ে এবং কিছু টুলস দিয়ে। বিশাল বাজেট ব্যবস্থাপনায় অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সরকারি সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধির তাগিদ দেন আলোচকরা। মার্কিন চুক্তি, আমার যদি এলডিসি গ্রাজুয়েশন, আমি ড্রাইভার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির পর আবারও সমঝোতা স্মারকের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন, সমঝোতার মাধ্যমে জ্বালানি সংগ্রহের উৎসে বৈচিত্র্য এলে সেটি দেশের জন্য ইতিবাচক হতে পারে। সমঝোতার নামে চাপ তৈরি হলে দেশের স্বার্থ ও জ্বালানি নিরাপত্তা হুমকিতে পড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে বাংলাদেশ। এই সমঝোতা স্মারকের লাভ ক্ষতি নিয়ে চলছে নানা আলোচনা। এমওইউ স্বাক্ষরের পর ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে জ্বালানির উৎস বৈচিত্র্যপূর্ণ করা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়টি বলা হয়েছে। কয়েক মাস আগে হওয়া বাণিজ্য চুক্তির পর কেনই বা সমঝোতা স্মারক, সে প্রশ্নে আসছে ঘুরে ফিরে। কারণ বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ১৫ বছরে ১৫ বিলিয়ন বা ১৫০০ কোটি ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ। তারপরও কেন আবার নতুন করে জ্বালানি খাতে সমঝোতা? বিশ্লেষকরা বলছেন, দুদেশের মধ্যে সমঝোতা স্মারকের কারণে বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন কোম্পানিগুলোর কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে এবং জ্বালানি আমদানির বিকল্প উৎস তৈরি হতে পারে, যা সংকটকালে মধ্যপ্রাচ্য নির্ভরতা কমাতে সাহায্য করবে। এখানে ট্রেড এগ্রিমেন্টটাকেও এর সাথে নিয়ে আসতে হবে। ট্রেড এগ্রিমেন্টে একটা নির্ধারিত অঙ্কের জ্বালানি কেনার বাধ্যবাধকতা বাংলাদেশের আছে। আমরা যদি কম্পিটিটিভ দামে, মানে অনেকে বলার চেষ্টা করেছেন যে সাশ্রয়ী দামে পাবো, আমি মনে করি না। কম্পিটিটিভ দামে যদি আমেরিকা থেকে এলএনজি বা এলপিজি পায়, আমার কিন্তু সমস্যা কোথায়? এবং আপনি দেখবেন যে গত মার্চে কিন্তু মিডল ইস্ট ক্রাইসিসের সময় বা ক্রাইসিসের আগে পরে মিলে বাংলাদেশের টোটাল এলপিজি যেটা আমদানি হয়েছে তার 40% আমদানি হয়েছে কিন্তু ইউএস মার্কেট থেকে। আমরা যদি বলি আপনি মিয়ানমারের সাথে আমাদের চুক্তি হওয়া উচিত, আসিয়ান গ্রিডে কানেক্টিভিটি হওয়া উচিত, আমাদের সার্ক গ্রিড হওয়া উচিত, আমাদের ভারত থেকে জ্বালানি নিশ্চয়তা সরবরাহ যদি আমরা পাই তাহলে ভালো। আমরা যদি নেপাল থেকে আমরা বিদ্যুৎ আনতে পারি কিংবা ভুটান থেকে বিদ্যুৎ আনতে পারি আমাদের জন্য ভালো। আগামীর কথা আমাদের মাথায় রেখে আমাদের গ্রিড কানেক্টিভিটিগুলোকে অ্যাড্রেস করতে হবে, সেটা তেল সরবরাহ থেকে আরম্ভ করে আপনার বিদ্যুৎ সরবরাহ থেকে আরম্ভ করে সবগুলো। আপাত দৃষ্টিতে জ্বালানি উৎস বৈচিত্র্যপূর্ণ করার কথা বলা হলেও চুক্তি বা সমঝোতার নামে বাংলাদেশকে যদি জ্বালানি কিনতে বাধ্য করা হয়, সেটি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য সুখকর হবে না, এমন মন্তব্য বিশ্লেষকদের। শুধু কি আমাদের তাদের সাথেই করতে হবে, বা $8 বিলিয়ন যেটা জানা যায় যে $8 বিলিয়ন আমদানি বাংলাদেশকে করতে হবে, সেটা কি শুধু সেই প্রতিষ্ঠান থেকে যে তাদের দেশ থেকে আনতে হবে? এখানে যদি এই বিধিনিষেধ থাকে সেটা তো আমাদের জন্য ক্ষতিকর হবে। তার সাথে আমাদের চুক্তি হয়েছে, সেটা একদিকে ভালো, কিন্তু যদি বিধিনিষেধ থাকে আমি অন্য কোথা থেকে আনতে পারবো কিনা, কানাডার থেকে আনতে হলে আমার যদি ইকোনমিক প্রাইসও হয় সেটা আমি আনতে পারবো কিনা, অন্যান্য দেশ থেকে আমি এলএনজি আনার ক্ষেত্রে
আমার যদি প্রতিবন্ধকতা থাকে তাহলে তো সেটা আমাদের দেশের জন্য ভালো হবে না। টানাপোড়েন তো এমনিতে তৈরি হয়ে আছে, তার কারণ রাশিয়ান কোম্পানি মানে ইচ্ছে করলেও কিন্তু বাংলাদেশে অফশোর বিডিংয়ে যেমন গ্যাসপ্রম অংশ নিতে পারবে না, ইজ বিকজ অফ ইউএস নিষেধাজ্ঞা, মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর। তারপরে রাশিয়ান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টটা মানে প্রায় অপারেশনাল, মানে কিছুদিনের মধ্যে হয়তো অপারেশনাল হয়ে যাবে, ফুয়েল লোডিং বিফোর টাইম শেষ হয়েছে, কিন্তু তাদের পয়সা বাংলাদেশ পেমেন্ট করতে পারছে না নিষেধাজ্ঞার কারণে। একটা টানপোড়েন তো আছে। দেশের গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাসের 40% মার্কিন কোম্পানি শেভরন পরিচালনা করে। এছাড়া এলপিজি গ্যাসের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি দেশে এলএনজির একটি টার্মিনালও পরিচালনা করছে মার্কিন কোম্পানি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠান গভীর সমুদ্রের সবগুলো ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের কাজের প্রস্তাব দিয়েছে সরকারকে। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, কিভাবে কোন এলাকায় কাজ করতে হবে সে বিষয়ে দলের নারী সংসদ সদস্যদের দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় দল যাতে ঐক্যবদ্ধ থাকে সেভাবে কাজ করতে পরামর্শ দিয়েছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন। 2 ঘন্টারও বেশি সময়ে চলা সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সেলিমা রহমান এসব কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী যেসব অঙ্গীকার করেছেন, যে পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়নে নারী সংসদ সদস্যদের সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে, পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নারীরা যেন ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। আমরা কিভাবে কোন এলাকায় কাজ করব কিংবা কোথায় কাজ করব সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। একটা সংসদের কি কাজ থাকতে পারে, সকল কাজের মধ্যেই তো আমার পলিটিক্সটা প্রধান, সেটাকে সামনে রেখে এবং যাতে সমগ্র জাতি দল ঐক্যবদ্ধ থাকে সেটার জন্য অবশ্য আমাদের চেষ্টা করতে হবে। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য এখানকার মানুষকে বৈষম্য বিরোধী বিভিন্ন যে ইয়েগুলো হয়, মানুষরা যে ভোগ করেন, তাদের বিরুদ্ধে উনি যে কাজ করছেন সেইখানে আমরা যেন তার সঙ্গে অন্তত কিছুটা সহযোগী হলেও আমরা কাজ করি। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 7 দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। 25 মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। সোমবার নয়াপল্টনে যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 30 মে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। সেদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। 31 মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করবে বিএনপি। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দলের প্রতিষ্ঠা শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে এবং দুস্থদের মাঝে খাদ্যসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করবে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো স্থানে বা রাস্তা আটকে কোনো কর্মসূচি পালন করা যাবে না বলে জানান রিজভী। এটি চলবে এবং 31 মে রবিবার বেলা 2টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে যে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয় সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। জনদুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের কোনো কর্মসূচি কেউ করবে না। যেমন একটা রাস্তার মোড়ের উপর হয়তো একটা মঞ্চ করে সেখানে হয়তো আলোচনা সভা শুরু করে দিল, এইটা আমরা একবারে খুব কড়াভাবে আমরা তাদেরকে নিষেধ করব। রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহায়তা ছাড়া রক্তপাতহীন শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন অসম্ভব বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED। এতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার ও বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। আগামী ইলেকশনটা যেটা স্থানীয় সরকার নির্বাচন হবে, এটা দিয়ে যেন আপনারা অন্তত জাতীয় নির্বাচনে যেটা পারেন নাই, ইতিহাসের উৎসম্মুখ সেটা হোক আমরা কামনা করছি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম সুষ্ঠু নির্বাচন বলে দাবি করেন সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপু।
মানুষ যখন গত 3টি নির্বাচনী ব্যবস্থাপনায় জনগণ যখন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তারপর সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন ব্যবস্থা আমাদের দিয়েছিল বর্তমান নির্বাচন কমিশন। সিইসি জানান, ফেব্রুয়ারির নির্বাচনে পক্ষপাত দুষ্ট কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রত্যয় তাদের। আমাদের ডিজাইন একটাই, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, একটা এখন লেভেল প্লেইং ফিল্ড ফর অল দি ক্যান্ডিডেটস। পলিটিক্যাল পার্টির কোঅপারেশন ছাড়া ইট ইজ নট পসিবল টু কন্ডাক্ট এনি ইলেকশন হোয়াটসোএভার, যদি এটা ইলেকশন হতে হয়। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে গণমাধ্যম কর্মীদের ভূমিকার কথা তুলে ধরে দেশের গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আলোচকরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। র্যাবের নাম পরিবর্তন হবে কিনা তা বিবেচনা করছে সরকার, তবে এলিট ফোর্স হিসেবে একটি বাহিনী থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সম্পূর্ণ নতুন আইনে মানবাধিকার সুরক্ষিত রেখে বাহিনী পরিচালিত হবে। এলিট ফোর্স হিসেবে বাহিনীর নতুন নাম দিলে যুক্তরাষ্ট্র হয়তো নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করবে বলেও মনে করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। এবং দুর্ধর্ষ সন্ত্রাস, অপরাধ, জঙ্গি দমন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2004 সালে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আওয়ামী লীগ সরকারের সময় বাহিনীটিকে গুপ, খুন সহ নানা অপরাধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ ওঠে। এরপর 2021 সালে র্যাব ও তার 6 কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীর 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আগামীতে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে র্যাব। জানান, নাম পরিবর্তন হবে কিনা সেই বিবেচনাও চলছে। এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। আমরা র্যাবের নাম আবার রিনেমড করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করব কিনা সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। এলিট ফোর্সের জন্য নতুন আইনের উদ্যোগের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই সময় ফ্যাসিবাদী সরকারে যারা দণ্ডমণ্ড ছিলেন, শেখ হাসিনা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যে উদগ্র বাসনা তাদের ছিল, সেটা কায়েমের জন্য এইভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। সেই কারণে র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমদ। র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য, সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। সরকারের গেল 3 মাসে কোনো বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়নি বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মর্নিং শুজ দি ডে 3 মাস হয়েছে। র্যাব কি ব্যবহৃত হয়েছে? পুলিশ ব্যবহৃত হয়েছে? অন্য কোনো বাহিনী ব্যবহৃত হয়েছে? পলিটিক্যাল উদ্দেশ্যে হয়েছে? সুতরাং মর্নিং শুজ দি ডে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। মাননীয় দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 28 মে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, মঙ্গলবার থেকে 1447 হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সন্ধ্যায় দেশের 21টি জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখার সাপেক্ষে জিলহজ মাসের 10 তারিখ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। এর আগে গতকাল সৌদি আরব জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য নিশ্চিত করেছে। 1433 বঙ্গাব্দ 18 মে 2026 খ্রিস্টাব্দ সোমবার
সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশন বাইতুল মোকাররম সবার কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। আগামী 10 জিলহজ 1447 হিজরি 14 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ 28 মে 2026 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। হাম ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1494 জন। রাজধানীর বাইরে থেকে আসা শিশুরাই বেশি সংখ্যায় মৃত্যুর শিকার হচ্ছে বলে জানিয়েছেন হামের জন্য ডেডিকেটেড হাসপাতাল ডিএনসিসি সংশ্লিষ্টরা। বলছেন, টিকা দিয়ে হাম শতভাগ প্রতিরোধ করা সম্ভব নয়। সংক্রমণ এড়াতে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ তাদের। আরেফিন শাওনের রিপোর্ট। হাম পরিস্থিতি এখন চরম উদ্বেগজনক। গত 2.5 দশকের সব রেকর্ড ভেঙে বিগত 2 মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত 55,000 ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 450-র বেশি। এদিকে একাধিক হাসপাতাল ঘুরে বেশ উদ্বিগ্ন রোগীর স্বজনরা। অসহায় তো লাগবই, সবাই বাচ্চা সুস্থ থাকার জন্য চেষ্টা করে। যখন বলছে তখন তো আসমান ভাঙে পড়ছে মাথার মধ্যে। তো মিরপুর থেকে ওই জায়গা থেকে ফেরত দিয়ে দিয়েছে, বলছে মহাখালী নিতে। মহাখালীর থেকে এই জায়গায় নিলাম। এই জায়গায় আইসি আজকে 2 দিন। না, আগে গেছিলাম তো ওইদিকে কাজ হয়েছে না, বড় বড় মেডিকেলে গেছিলাম, হয়েছে না। এদিকে একটু ভালো হয়েছে। ডিএনসিসি হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা জানান, রাজধানীর বাইরে থেকে আসা রোগীর মৃত্যুর হার বেশি। রেফার্ড হওয়া রোগীরা যে যখন ঢাকার বাইরে থেকে আমাদের কাছে আসছে না, তাদের বেশিরভাগই দেখাচ্ছে অনেকে আছে বেশ ক্রিটিক্যাল অবস্থা আমাদের কাছে আসছে। গতকাল আমাদের কাছে একজন রোগী মারা গেছেন, সে হচ্ছে ভর্তি হওয়ার 1 ঘন্টা মাঝে মারা গেছেন। আমরা এত ক্রিটিক্যাল অবস্থা এসেছেন, এই রোগীকে আসলে আমাদের কিছুই করার সময় দেয়নি। ভ্যাকসিন না দেয়া এবং অপুষ্টিতে ভোগা শিশুদের অবস্থা ক্রিটিক্যাল হচ্ছে বলে জানান তিনি। সব বাচ্চারই কম বেশি পুষ্টির অভাব আছে। তো যে বাচ্চাগুলো যত বেশি অপুষ্ট, যত বেশি পুষ্টিহীনতা অবস্থা আছে, সেই বাচ্চাগুলো তত বেশি তাড়াতাড়ি ক্রিটিক্যাল হচ্ছে, তত তাড়াতাড়ি তাদের আইসিইউ লাগছে এবং আইসিইউ থেকে তারা সুস্থ হয়ে ফেরত আসার সম্ভাবনা তত কম হচ্ছে। হাম থেকে বাঁচতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ এই কর্মকর্তার। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ঋণের উচ্চ সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেন সামঞ্জস্যপূর্ণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি খিজির হায়াত চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। দরিদ্র মানুষদের দেয়া ক্ষুদ্র ঋণের সুদের হার অন্যান্য ব্যাংকের তুলনায় কেন বেশি, কেন তা সামঞ্জস্যপূর্ণ হবে না, তা বিবাদীদের জানাতে বলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক, অর্থ সচিব এবং বাংলাদেশ ব্যাংকের রিটের জবাব দিতে বলেছে হাইকোর্ট। গ্রামীণ ব্যাংকের অতিরিক্ত সুদ আদায় নিয়ে অনেকবার বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি। ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় প্রান্তিক পর্যায়ে নারী পুরুষদের 20% হারে সুদ নির্ধারণ করে ব্যবসা করে আসছে। গ্রামীণ ব্যাংকের সুদ আদায়ে জবরদস্তি চালানোর অভিযোগ তুলে রিট করা হলে হাইকোর্ট বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য করতে এই রুল জারি করে। 2011 সালে এ বিষয়ে একটি রিটের উপর হাইকোর্টের রুল দিলেও আদালতের আদেশকে গুরুত্ব দেয়নি গ্রামীণ ব্যাংক। সে সময় গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর ব্যাংকের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে একটি কমিটি করেছিল সরকার। গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে যেটা বললাম, 10 বছরের বেশি একজন সুদ দিয়ে যাচ্ছে কাবলিওয়ালার মতো। এই প্রিন্সিপাল অ্যামাউন্ট দিতে হবে না, সুদ দাও। এই সুদের উপরেই গ্রামীণ ব্যাংক চলতেছে। 1 লাখ টাকার জায়গায় 3 লাখ টাকা যদি হয়ে যায় বা 25 লাখ টাকার জায়গায় যদি 75,000 হয়ে যায়, তারপরে তাকে আর কোনো টাকা দিতে হবে না। এইটা চাওয়া হয়েছে, এই টার্মসেই কিন্তু আজকে রুলটা জারি করা হয়েছে। এআই প্রযুক্তি নিয়ে নিজেদের যথেষ্ট প্রস্তুতি এবং গবেষণা থাকায় জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এআই বিষয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ বিষয়ে দক্ষতা অর্জনে সক্ষমতার উপর গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে কিভাবে আরও দক্ষতা অর্জন করা যায় সেটা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলেও সেমিনারে উল্লেখ করেন তিনি। জানান, উপদেষ্টা হিসেবে অনেকগুলো প্রতিষ্ঠানের দায়িত্ব অর্পিত হওয়ায় দায়ও অনেক বেশি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি প্রেসিডেন্ট, রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
এআই এর কথা আবারও বলতে চাই যে এই ব্যাপারে আমাদের নিজেদের যথেষ্ট রকম প্রস্তুতি থাকা দরকার, যথেষ্ট রকম গবেষণা থাকা দরকার এবং ট্রান্সলেশনাল এআই, মানে আমাদের মতো দেশের থিওরিটিক্যাল গবেষণার সাথে সাথে আমরা যাতে এটা আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং এর দিকে নিয়ে যেতে পারি, যেখানে আজকে প্রেজেন্টেশন হলো অন্তত 4টা জায়গায়। এমনকি এখানে খুব ইন্টারেস্টিংলি বলা হচ্ছে একটা ক্রাইমের প্রেডিকশন করারও স্কোপ হতে পারে। সো আমরা আমাদের এই জায়গাগুলোতে যদি কাজ করে যেতে পারি, আমাদের মতো একটা গরিব দেশের জন্য খুবই ভালো হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ থেকে 4টি খাতে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার। ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং খাতে লোক নিতে চায় দেশটি। ঢাকায় সফররত কাতারের শ্রমমন্ত্রী সাইদ বিন শামিক আল মাররির সঙ্গে মন্ত্রণালয় বৈঠকের পরে তথ্য জানান তিনি। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, এবার কাতারের শ্রমমন্ত্রী অদক্ষ থেকে দক্ষ কর্মী নেওয়ার উপর জোর দিয়েছেন বৈঠকে। বাংলাদেশও দক্ষ কর্মী প্রস্তুত করে পাঠাতে চায়। দক্ষ কর্মী নেওয়ার বিষয়টি বাংলাদেশও উৎসাহিত করতে চায় জানান আরিফুল হক চৌধুরী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বৈঠক শেষে বলেন, বিএনপি সরকারের সঙ্গে মধ্যপ্রাচ্যের ভালো সম্পর্ক ছিল। কিভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরও অধিক সংখ্যক লোক পাঠানো যায় সেটা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। বিষয় তারা আমার লোক দিবে, তারা বাংলাদেশ থেকে। এই বিষয়টা গত বছর থেকে এবার আরো বেশি নেবে এবং সেটার জন্য আমাদের যে কমিটি মিটিং চলছে, তারপর আমরা ইনশাল্লাহ এটা গিয়ে প্রোগ্রেস করবো ইনশাল্লাহ। ইলেকট্রিশিয়ান, তারপরে হচ্ছে ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান, আর আরেকটা ওয়েল্ডিং, প্লাম্বিং, এসি টেকনিশিয়ান। ভূমি রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দুপুরে সচিবালয়ে ভূমি সেবা মেলা উপলক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জমির মালিকানা যাতে কৃষকদের হাতেই থাকে, ভূমি ব্যবস্থায় যাতে দখলদারিত্ব না থাকে, এক্ষেত্রে ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। এছাড়া ভূমি অফিসের দুর্নীতি বন্ধ ও নির্বিঘ্নে ভূমি সেবা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও মন্ত্রী জানান। বলেন, ভূমি অফিসের কর্মকর্তাদের ফাঁকিবাজি বন্ধে মোবাইল ট্র্যাকিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। কার্যালয়ের বাইরে গেলেই কেন্দ্রীয় অফিস থেকে মনিটর করা হবে। প্রথমে ঢাকা জেলা এবং পরবর্তীতে সারা দেশে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ভূমি অফিসের যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। কাল প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে সারা দেশে ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন করবেন। 21 মে পর্যন্ত এই মেলা চলবে। ব্রিফিংয়ে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। গ্রামের মানুষ ইউনিয়ন পর্যায়ে এবং থানা পর্যায়ে, ইভেন কি কোনো জেলাতেও যে ব্যাপক বিড়ম্বনার শিকার হন, হয়রানি হন, কষ্ট পান এবং বাপদাদার সম্পত্তি থেকে হঠাৎ করে কোনোভাবে কোনো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তার থেকে অধিকার হারা হন, আর তাদের জন্যই এখন ভূমি মন্ত্রণালয়। তাদের জন্য বর্তমান গণতান্ত্রিক জনাব বা নির্বাচিত তারেক রহমান সরকার। আমরা সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দেশের এবং জনগণের সেবা করতে চাই। এই মেলার মধ্য দিয়ে আমরা সারা দেশের জনসচেতনতা সৃষ্টি করতে চাই। আমরা চাচ্ছি যে আমরা যে খুব দ্রুত আমরা এক ছাতার নিচে আমাদের মন্ত্রণালয়ে নিয়ে আসা এবং জবাবদিহিতা সুনিশ্চিত করা। মুন্সিগঞ্জে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। আসরের নামাজের পর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা উচ্চ বিদ্যালয় মাঠে মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়। স্বজন ও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এলাকার অনেক মানুষও জানাজায় অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয় তাকে। এর আগে সোমবার তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে শেষ শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে ভিড় করেন হাজারো মানুষ। গত 18 মে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান সিনহা। নবনিযুক্ত ভিসিকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলা আন্দোলনের ৫ম দিনে চলছে পূর্ব ঘোষিত ডুয়েট ব্লকেট কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থগিত রয়েছে। মূল ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা। সকাল থেকে শিক্ষার্থীরা ডুয়েটের মূল গেট বন্ধ করে দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা গেটে অবস্থান করলেও শিক্ষার্থীরা তাদের ভেতরে ঢুকতে দেয়নি। ডুয়েট এবং আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়েছে। গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলে আন্দোলন শুরু হয়। বৃহস্পতিবার শিক্ষার্থীরা ডুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করে এক পর্যায়ে তারা
জয়দেবপুর শিমুলতলী আঞ্চলিক রাস্তা অবরোধ করে। শনিবারে তারা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে লাল কার্ড কর্মসূচির ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করে। বহিরাগতরা এই আন্দোলনে ঢুকলে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রবিবার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ, শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হয়। শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোরবানির ঈদ সামনে রেখে ভৈরবে 28,500 গরু, ছাগল, ভেড়া ও মহিষ বিক্রির জন্য প্রস্তুত করেছেন এখানকার খামারিরা, যা স্থানীয় চাহিদার দ্বিগুণের চেয়েও বেশি। তবে পশু খাদ্যের উচ্চ মূল্যে দিশেহারা তারা। জানান, এবছর গরুর রোগ বালাই বেশি হওয়ায় অন্যান্য বছরের তুলনায় পশু লালন পালনের খরচ বেশি পড়েছে। তাছাড়া চোরাই পথে পাশের দেশগুলো থেকে পশু আসা নিয়েও শঙ্কিত খামারিরা। ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবের পাঠানো রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদ উপলক্ষে গবাদি পশু মোটাতাজা করছেন ভৈরবের খামারিরা। স্থানীয় চাহিদা 10,000 পশুর বিপরীতে উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় প্রায় 2200 খামারে 28,000 গরু, মহিষ, ভেড়া ও ছাগল লালন পালন করছেন তারা। পুরোপুরি প্রাকৃতিক পদ্ধতিতে দেশীয় খাবার খাইয়ে পশুগুলিকে লালন পালন করা হচ্ছে বলে দাবি তাদের। চলতি বছরে কয়েক দফায় গোখাদ্যের দাম বেড়েছে প্রায় 30 থেকে 40%। এছাড়া গবাদি পশু লালন পালনের আনুষঙ্গিক সব খাতেই মোটা দাগে খরচ বেড়েছে। এই বছর গরুর রোগবালাই বেশি হওয়ায় অন্যান্য বছরের তুলনায় খরচ বেশি পড়েছে। এতে করে উৎপাদন খরচ বেড়ে গেছে অনেক। তাই বাড়তি মূল্যে পশু বিক্রি করতে না পারলে পুঁজি হারাতে হবে বলে শঙ্কা তাদের। পাশাপাশি লোকসান ঠেকাতে বাইরে থেকে পশু না আনার দাবিও তাদের। 25 পিসের মতো আছে, আর 25 পিস সার রয়েছে, যেগুলো নাকি শাহিওয়াল এবং দেশাল। অতএব আপনারা জানেন দেশের যে সার্বিক অবস্থা, সব কিছু মিলে গরু বাজারের অবস্থা বলেন, গরুর দাম বলেন, গরুর খাদ্যর অবস্থা বলেন, সব কিছু মিলে আমরা খুব বিপাকে আছি। আমি এটাকে কাঁচা ঘাস খাওয়াই বড় করছি, হ্যাঁ, দানাদার খাবার, ভুসি এবং চানাপুরের চুল্লা, আর কোনো খাবার নাই। এটা প্রাকৃতিক ভাবে এটাকে লালন পালন করেছি। যে মোটা তাজাকরণ করি একদম দেশীয় ন্যাচারাল যে খাবার আছে, ঘাস, কাঁচা ঘাস, সাইলাইস, এগুলা মানে ভুসি, খড়, এগুলা দিয়া গরু মোটা তাজাকরণ করি। আমি কোনো ইনজেকশন বা বাহিরে কোনো মেডিসিন ইউজ করে যে মোটা তাজাকরণ করুন, এইটার প্রশ্নই আসে না, এটার ধারে কাছে আমি যাই না। সারা বছর তত্ত্বাবধানের পাশাপাশি পশু মোটা তাজাকরণে খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও চিকিৎসা সেবা দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। নিয়মিতভাবে মনিটর করতেছি, বিভিন্ন খামারে যাওয়ার মাধ্যমে মনিটরিং ব্যবস্থা চালু রাখছি। এবং যেটা আগে থেকে, যেটা এখন তো সময় কম, আগে থেকে যেটা ছিল ভ্যাকসিনেশন কার্যক্রম বা কৃমিনাশক, কৃমিমুক্তকরণ যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমাদের অফিস থেকে চালানো হচ্ছে। আমাদের মাঠকর্মী যারা আছে তারা নিয়মিতভাবে খামারগুলোতে যাওয়া আসা করতেছে এবং দেখাশোনা করতেছে। এখানকার খামারগুলোতে 1.5 লাখ থেকে 10 লাখ টাকা মূল্যের গরু, মহিষও আছে বলে জানিয়েছেন খামারিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দিনের আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে 3 দিনের জন্য নিত্যপণ্যে মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে সার্কিট হাউস মিলনায়তনে খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার সহ চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী নেতারা যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এ সময় দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। আমাদের যতটুকু আইনের ক্ষেত্রে যতটুকু কঠোরতা অবলম্বন করতে হয় সেটি আমরা করব। শরীয়তপুরে ডাক্তার নাসিরের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করেছেন সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা। মানববন্ধনে ড্যাব নোয়াখালীর সাধারণ সম্পাদক ডাক্তার মনোয়ার হোসেন তালুকদার, এনডিএফ নোয়াখালীর সভাপতি ডাক্তার সোহরাব ফারুকী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমাদের যেই উদ্দেশ্য নিয়ে আমরা দাঁড়িয়েছি, বিড়ি শিল্পের শুল্ক বৃদ্ধি না করা সহ 5 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এই মানববন্ধনে বিড়ির শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি শ্রমিকদের কর্মদিবস বৃদ্ধি করা সহ 5 দফা দাবি জানান বিড়ি শ্রমিকরা। বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহসভাপতি নাজিম উদ্দিন। আরও ছিলেন ফেডারেশনের সহসভাপতি লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম সহ সংশ্লিষ্টরা।
ডিবিএল সিরামিক্সের সাস্টেইনেবল উদ্যোগ টাইল চক আবারও দেশের জন্য গ্লোবাল স্বীকৃতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওয়ান শো 2026-এ মেরিট অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে জিতেছে গ্রিন পেন্সিল ও সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস পেন্সিল। পাশাপাশি অ্যাডফোরাম ফিনিক্সে গুড কজেস এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে পেয়েছে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড। আয়োজকরা বলেন, সৃজনশীলতা শুধু বিজ্ঞাপন নয়, বরং সমাজ ও পরিবেশের বড় সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিবিএল সিরামিক্সের টাইল চক ক্যাম্পেইন তা প্রমাণ করেছে। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ডে প্যারেড। স্থানীয় সময় রবিবার রাতে নিউ ইয়র্কে বাংলাদেশ অধ্যুষিত জ্যাকসন হাইটসে এই আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আঞ্চলিক সামাজিক সংগঠন। প্যারেডে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে ঢোল, তবলা সহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ গান পরিবেশন করেন প্যারেডে অংশ নেওয়া তরুণ তরুণীরা। এই প্যারেড দেখতে প্রবাসী বাংলাদেশিরা জ্যাকসন হাইটসে ভিড় করেন। মার্কিন নাগরিক ও অন্যান্য দেশের অভিবাসীরাও এই আয়োজন উপভোগ করেন। জ্যাকসন হাইটসের বাংলাদেশ ক্লাবের উদ্যোগে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে প্রবাসীরাই অভিনয় শিল্পীরাও উপস্থিত ছিলেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বহাল রাখলে সংযুক্ত আরব আমিরাতকে জোরালোভাবে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর মধ্যে আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে হামলায় অভিযোগের আঙুল উঠেছে ইরানের দিকে। প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে আমিরাতও। সৌদি আরব ভূপাতিত করেছে 3টি ড্রোন। অভিযোগের লক্ষ্য ইরাক। এদিকে ইরানের সময় ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের প্রস্তাবের জবাবে ওয়াশিংটনকে ইউরেনিয়াম হস্তান্তর সহ 5টি শর্ত জুড়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির সম্ভাবনা ভেস্তে যাওয়ার শঙ্কায় মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে যুদ্ধের দামামা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে কোনো ধরনের সহযোগিতা করতে পারবে না সংযুক্ত আরব আমিরাত। আবারও আমিরাতকে সতর্ক করে এমনটি জানিয়েছে তেহরান। রবিবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির সদস্য ইসমাইল কাউসারি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমিরাত সহযোগিতা অব্যাহত রাখলে তা জোরালোভাবে মোকাবেলা করবে ইরান। তেহরান এমন সময় এই হুঁশিয়ারি দিল যখন ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বলছে। ওই ঘটনায় আমিরাত সরাসরি ইরানের দিকে অভিযোগের আঙুল তুলেছে। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস হামলার পেছনে ইরান কিংবা দেশটির আঞ্চলিক সহযোগীদের দায়ী করেছে। এতেই দুই দেশের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরাক থেকে ধেয়ে আসা 3টি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি আরব। রিয়াদের অভিযোগ, ড্রোনগুলো ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ছুড়েছে। উপযুক্ত সময়ে সুনির্দিষ্ট অবস্থানে পাল্টা হামলার হুমকিও দিয়েছে রিয়াদ। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরবের সাথে তেহরানের দূরত্ব বাড়ছে। পাল্টাপাল্টি অভিযোগ বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলেও শঙ্কা বিশ্লেষকদের। এদিকে ইরানের সময় ফুরিয়ে আসছে বলে আবারও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে যুদ্ধ বন্ধে ইরানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সময় ফুরিয়ে গেলে ইরানের আর কিছুই করার থাকবে না বলেও হুমকি দেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তেহরানের অবকাঠামো লক্ষ্য করে তেল আবিবও হামলা শুরু করবে। শান্তি আলোচনা ও চুক্তির জন্য ইরানের দেয়া প্রস্তাবের জবাবে 5টি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের শর্ত অনুযায়ী ইরান শুধু একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে পারবে। উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে হবে। জব্দ করা সম্পদ ফেরত পাবে না তেহরান। এমনকি যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তাদের দেয়া প্রস্তাবগুলো ইরানের প্রস্তাবের সাথে মিল না থাকায় যুদ্ধবন্ধের স্থায়ী সমাধান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে তৎপরতা চালালেও আপাতত স্থায়ী সমাধানের সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরও একবার। এনইসির বৈঠকে আগামী অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার রেকর্ড এডিপি অনুমোদন। কর্মসংস্থান ভিত্তিক প্রকল্পে অগ্রাধিকার সরকারের। এডিপির বড় অংশ ঋণ নির্ভর, বাস্তবায়ন নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে বিশেষ সুবিধার বিষয়ে সতর্কতা। রাজনৈতিক দলগুলোর সহায়তা ছাড়া রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন অসম্ভব বলেছেন সিইসি। সুষ্ঠু ভোটের সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 28 মে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।